Sir, Assalamu alaikum. Good morning. Sir, good morning. How are you? Sir, we are well. What about you? I'm fine too. And last day I discussed one assignment. Did you complete your assignment? No, sir. Do you feel any problem to complete your assignment? Anybody? Do you feel any problem to complete your assignment? What I Right, yesterday. was teaching last class. Can you hear my words? Sir, I didn't tested my assignment. But this assignment is most. Assalamu alaikum, sir. Walaikum salam. Assalamu alaikum, sir. Walaikum salam. How are you? I'm fine. Thank you. Now, just 1 minute, we can discuss the last assignment. What I was taught you. Actually, the last assignment, Karthik Poramanik, a tree lovers, Karthik Poramanik, and the second one, a beautiful dove, and third one, how can we help the people? How can we help the Gypsy people of Bangladesh? So 3 assignment I discussed the last class, and today I want to discuss one lesson, that means unit 7, lesson 4, river gypsy in Bangladesh. আমরা রিভার জিপসি ইন বাংলাদেশ এটার উপর যে অ্যাসাইনমেন্ট সেটা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি এই লিসনটা পড়াবো, যে ইউনিট 7 এর লিসন 4, যেহেতু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিসন and board has already given us the idea to complete your assignment, and of course you will complete your assignment what I was given you the some of idea to complete that. So now today we are going to discuss this lesson, that means unit 7 lesson 4. তোমরা কি দেখা যাচ্ছে যে ক্লাসে আসতেছো যাচ্ছো, আর তোমরা মানে ক্লাসে কি মানে আসলে ক্লাস করো নাকি মানে শুধু অন করে রেখে দাও? তোমাদের তো বোঝা যায় না, তোমরা তো অনেকেই শুধু তোমাদের ছবিও দেখা যায় না, তোমরা করো কি অ্যাকচুয়ালি? হোয়াট ডু ইউ ডু? আমার কথা শোনা যায়? আমি তো আছি। স্যার মানে তোমরা কি মানে মানে সামনাসামনি পড়তে কি ডু ইউ ফিল এনি শাই, মানে লজ্জাবোধ করো, না এভাবে মানে ভিডিওটা মানে অফ করে রেখে শুধু কথা শুনতে ভাল লাগে, কোনটা? ক্লাস করি তো। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বলতে চাই যে তোমরা একটু ভিডিওটা অন রাখলে ভালো হয়, যেহেতু দিস ইজ ক্লাস। হ্যাঁ, ক্লাসটা ক্লাসের মতো দেখায়। এখন শুধু নাম উঠে দেখা যায় যে কেউ ভিডিওতে আসে না, তাহলে জিনিসটা কেমন হয়? মানে জিনিসটা মনে হয় যে আসলে নোবডি ইজ হিয়ার, মানে কেউই এখানে নেই, জাস্ট ইউর আইডি ইজ ওপেনড, তোমার আইডিটা ওপেন আছে, তাই না? সো I am requesting to all, of course you will come here virtually by opening camera. Okay, so আমরা এখন শুরু করি ইউনিট 7 লিসন কত 4 এর বি পার্টটা আমরা আজকে পড়বো, যেটার উপর আমরা অ্যাসাইনমেন্টটা করেছি। তো এখানে দুই একটা ওয়ার্ড আমরা একটু জেনে নিই। অরবানাইজড মানে কি? নগরায়ন।
অরবান শব্দের অর্থ কি? নগর। অরবানাইজড, অরবানাইজড এটা নগরায়িত বা নগরায়ন এরকম বলা হয়। তো এটা একটা ভার্ব। আর ভেরিয়াস বিভিন্ন রকমের, প্রবলেম মানে কি? সমস্যা। র্যাপিডলি, র্যাপিডলি, র্যাপিডলি শব্দের অর্থ হলো দ্রুত, র্যাপিডলি শব্দের অর্থ দ্রুত। তারপরে আমরা দেখতেছি যে এখানে লুজ মানে হারানো বা লস বলে, এটা হারানো। অরবান এটা শহরে, এটা অ্যাডজেক্টিভ। আর অরবানাইজড এটা ভার্ব। তাহলে অরবান এটা হলো শহরে, এটা অ্যাডজেক্টিভ। আর অরবানাইজড এটা হলো ভার্ব। হেন্স মানে কি? সুতরাং, অতএব এটা অ্যাডভার্ব। থ্রেটেন হুমকি দেওয়া, এটা কি? ভার্ব। থ্রেটেন, হ্যাঁ, এটা ভার্ব। তারপরে প্রিভিয়াস এটা হলো পূর্বকার, আগেকার, এটা কি? অ্যাডজেক্টিভ। ওয়াটারওয়ে মানে জলপথ, ওয়াটারওয়ে মানে জলপথ, এটা নাউন। ওর্স্ট সবচেয়ে খারাপ, আমরা সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, ইভিল, ওর্স্ট। তাহলে ওর্স্ট হলো সবচেয়ে খারাপ। তারপরে গ্লোবাল এটা কি? বৈশ্বিক, এটা বৈশ্বিক, এটা অ্যাডজেক্টিভ। আনপ্রেডিক্টেবল মানে কি? অনিশ্চিত, আনপ্রেডিক্টেবল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আনপ্রেডিক্টেবল এটা পজিটিভ ফর্মে আছে, তাহলে এটা যদি কম্পারেটিভ হয় তাহলে মোর আনপ্রেডিক্টেবল। আর যদি এটা সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে মোস্ট আনপ্রেডিক্টেবল, মানে বেশি অনিশ্চিত। আচ্ছা, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড মানে কি? সীমিত, মানে একটা সীমাবদ্ধতা, মানে সীমিত। আচ্ছা, এটা হলো অ্যাডজেক্টিভ। তো আমরা এখন এটা নিয়ে একটু অনুবাদটা দেখব। রিভার জিপসি, দেখো, river gypsy in Bangladesh are having various problems. Unit 7 lesson 4B, সবাই কি বইটা খুলেছো? সবাই কি বইটা ওপেন আছে? জি স্যার। আচ্ছা, রিভার জিপসি শব্দের অর্থ কি? যাযাবর, মানে জিপসি যাযাবর, যারা আসলে কোথাও মানে স্থায়ী না, মানে এখানে সেখানে বসবাস করে, জিপসিস, এটাকে বলা হচ্ছে জিপসিস। তাহলে যাযাবর। ওকে, তাহলে দেখো, রিভার জিপসিস ইন বাংলাদেশ আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেম। বলা হচ্ছে যে রিভার জিপসিস অর্থাৎ আমাদের এই যে যাযাবর জীবন, নদীতে যে যাযাবর জীবন বাংলাদেশে কি? আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেম, সেখানে অনেকগুলো সমস্যা আছে, সেই কথাগুলো বলা হচ্ছে। ফার্স্ট, বাংলাদেশ ইজ গেটিং অর্গানাইজড। বাংলাদেশ কি হচ্ছে? নগরায়িত হচ্ছে, নগরায়িত হচ্ছে, মানে নগর, ভেরি র্যাপিডলি, মানে খুব দ্রুত, খুবই দ্রুত নগরায়িত হচ্ছে। জিপসিস পিপল আর জিপসিস পিপল যাযাবর যে জনগণ বা মানুষ, আর লজিং দেয়ার কাস্টমার, তাদের কি? লোকজন হারাচ্ছে, মানে তারা যে গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন এতে গিয়ে যেভাবে তারা পাখি মারে, বিভিন্নভাবে জীবনযাপন করে, গ্রামের ভিতরে যায়, কিন্তু এখনো তো সেগুলোতে মানুষজন এখন শহরায়ন হচ্ছে, সেগুলো তো তারা মানে ওইভাবে প্রবেশ করতে পারতেছে না। সেই কথা বলতেছে যে জিপসিস পিপল আর লজিং দেয়ার কাস্টমার ইন আরবান পপুলেশন, অর্থাৎ নগর যে জনগণ যেদিকে ধাবিত হচ্ছে, এটার কারণে তারা তাদের কাস্টমার কি হচ্ছে? হারাচ্ছে। হেন্স, অতএব, দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড, তাদের যে আয়ের যে উৎস সেটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এই কথা বলা হচ্ছে। হুমকি মানে হুমকির মুখে। সেকেন্ডলি 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry season. বলা হচ্ছে যে দ্বিতীয়ত, যেখানে 2400 কিলোমিটার, মানে এই নদীপথটা ছিল 2400 কিলোমিটার, আর সেখানে আমাদের যে এই ড্রাই সিজনের কথা বলছে, শ্রাঙ্ক, SHRUNK, শ্রাঙ্ক মানে হলো এখানে শুরু হয়ে আসা, অল্প হয়ে আসা। তো বলা হচ্ছে যে যেখানে 2400 কিলোমিটার এই নদীপথ ছিল, আর সেখানে আমরা শুষ্ক মৌসুমে সেটা দেখতে পাচ্ছি মাত্র 6000 কিলোমিটার। সেই কথাটা বলা হচ্ছে যে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বিশ্বাস করে দ্যাট যে বাংলাদেশ উইল বি রোস্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ সবচেয়ে
এই যে ক্লাইমেট চেঞ্জ, বৈশ্বিক যে জলবায়ু, এটাতে কি হবে, এটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রভাবিত হবে, সেই কথাটা বিজ্ঞানীরা বিশ্বাস করে। দ্য আনপ্রেডিক্টেবল রেইন, অনিশ্চিত যে বৃষ্টিগুলো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে অনিশ্চিত, মানে হঠাৎ আসতেছে যাচ্ছে, সেই কথা বলছে। অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স, এবং নদীগুলো যে শুকিয়ে যাওয়ার কথা বলতেছে। হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। তাহলে এই যে অনিশ্চিত বৃষ্টিগুলো এবং যেখানে বলা হচ্ছে যে নদীগুলো শুকিয়ে যাওয়া, এই দুটো কারণে যে আমাদের যে হ্যাভ মেড বোট মুভমেন্ট, মানে কি নৌকার যে চলাচল, সেগুলো কি হেভিলি রেস্ট্রিক্টেড, মানে অনেকটা সীমিত হয়ে আসছে, মানে নৌকা চলাচলের যে বিষয়টা সেটা অনেকটা সীমিত হয়ে আসছে। থার্ডলি, মেনি রিভার্স gypsies are changing their lifestyle in the context of change reality। বলা হচ্ছে তৃতীয়ত, মেনি রিভার জিপসিস, অনেক যাযাবরেরা, মানে নদীতে যারা বসবাস করে এই যাযাবরেরা, আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল, তারা তাদের জীবনটাকে কি করেছে, পরিবর্তন করেছে। তারা তাদের জীবনটাকে কি করেছে, পরিবর্তন করেছে। তাহলে ইন দি কনটেক্সট অফ চেঞ্জ রিয়েলিটি, বাস্তবতার সাথে নিজেদের মিল রেখে, মানে ইন দি কনটেক্সট অফ রিয়েলিটি মানে বাস্তবতা, বাস্তব জীবনে কি ঘটে এটার প্রতি লক্ষ্য রেখে তারা তাদের জীবনযাপন অনেকটা চেঞ্জ করেছে। দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে, তারা কি করছে, চিন্তা করছে অফ লিভিং পার্মানেন্টলি ওয়ান ল্যান্ড, অর্থাৎ এই যে আমরা যেমন পাড়ায় বাস করি, গ্রামে বাস করি, মহল্লায় বাস করি, শহরে বাস করি, অর্থাৎ একটা সমাজবদ্ধ লাইফ লিড করি, তাই না? তো এই পরিবেশে তারা এখন ফিরে আসার চেষ্টা করছে, সেই কথাটা লিখছে যে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে, দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি, মানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছে, ওয়ান ল্যান্ড মানে এই ভূমিতে, অর্থাৎ কোথাও সুনির্দিষ্টভাবে বসবাসের চিন্তা করছে। দ্য অথরিটি ফিলস, কর্তৃপক্ষ অনুভব করে, দ্যাট যে রিভার জিপসিস নিড হেল্প, মানে যারা এই যাযাবর জীবনযাপন করে তাদেরকে সাহায্য করা প্রয়োজন, মানে সাহায্য করতে হবে, এই কথা বলতেছে। টু সারভাইভ ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন, মেইন স্ট্রিম পপুলেশন এখানে লেখছে যে হলো মেইন স্ট্রিম পপুলেশন, মানে হলো যে আমাদের যে জনগণের যে ধারা, মানে এখন যে জনগণ যে ধারায় চলাচল করে, মানুষ যেভাবে বসবাস করে, সেই কথাটা বলতেছে যে এই জিপসিস পিপল নিড টু হেল্প, তাদের কি করতে হবে, সাহায্য করতে হবে। টু সারভাইভ মানে এই পর্যায়ে আনার জন্য, অর্থাৎ এই সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে এই পর্যায়ে আনার জন্য তাদেরকে কি করতে হবে, হেল্প করতে হবে। সো দেয়ারফোর দি গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস, সরকার কি করতেছে, মানে ভোটিং যে অধিকারটা সেটা কি করতেছে, মানে সেটা দিয়েছে। তারপরে পার্মানেন্ট হাউজিং, মানে স্থায়ী বাড়ি, সেটার ব্যবস্থা। তারপর ব্যাংক লোন ফ্যাসিলিটিস, এবং ব্যাংকে ঋণ নেওয়ার সুবিধা সরকার এই ব্যাপারে তাদেরকে দিচ্ছে। হাউএভার চেঞ্জ ডু নট কাম ওভারনাইট, বলা যাই হোক, মানে এই যে পরিবর্তনটা রাতারাতি কি আসতে পারে না। ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, বলা হচ্ছে যে ট্রেডিশনালি ঐতিহ্যগত ভাবে আমরা যেটা দেখছি যে এই রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, তারা কি জীবনযাপন করে, নদীতেই জীবনযাপন করে, মানে ওয়াটার লাইফ মানে কি, নদীর মধ্যেই জীবনযাপন করে। তাদের বোট থাকে, ওই বোট নিয়ে ঘোরাঘুরি করে, এক জায়গায় 2 দিন থাকে, ওখান থেকে গিয়ে আরেক জায়গায় যায়, ওখানে 2 দিন থাকে, এভাবে নদীতে চলতে থাকে। হ্যাঁ, ওয়াটার লাইফ। দে হ্যাভ ইনহেরিটেড, তারা দে হ্যাভ ইনহেরিটেড, তারা উত্তরাধিকার সূত্রে কি পেয়েছে ফ্রম দেয়ার ফোরফাদার নেসেসারি লাইফ স্কিল, তাদের যে পূর্বপুরুষের যে দক্ষতা সেটা তারা কি, মানে পূর্বপুরুষ থেকে পেয়েছে। টু সারভাইভ উইথ ওয়াটার, অর্থাৎ পানিতে বসবাস করার জন্য যে একটা দক্ষতা দরকার সেটা তারা পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে। তাহলে এখানে যদি কোশ্চেন হয় যে তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে কি পেয়েছে, হ্যাঁ, মানে হোয়াট ডিড দে গেট ফ্রম দেয়ার ফোরফাদার্স, তাহলে তারা তার পূর্বপুরুষের কাছ থেকে কি পেয়েছে, হ্যাঁ, তাহলে দে গট লাইফ স্কিল
to survive, they got life skill from their forefathers to survive in water. আচ্ছা, they have no education, তাদের কোনো শিক্ষা নেই, and training, এবং তাদের কি নেই, কোনো মানে ট্রেনিংও নেই। আচ্ছা, to adapt to mainstream modern society, অর্থাৎ এই আধুনিক সমাজে অ্যাডাপ্ট হওয়ার জন্য, মানে এদের সাথে মিলে থাকার জন্য এদের কোনো শিক্ষাও নেই, ট্রেনিংও নেই। সো দ্য অথরিটি ফিলস, সুতরাং এই কর্তৃপক্ষ মানে অনুভব করে দ্য নিড টু ব্রিং দেম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, অর্থাৎ তাদেরকে যে প্রচলিত যে শিক্ষা, ফর্মাল যে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষা আমাদের স্কুল কলেজগুলো আছে, সেভাবে তাদেরকে শিক্ষিত করার কথা চিন্তা করে, মানে সে কিভাবে নিয়ে আসা যায়। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের কোনো স্থায়ী কোনো কি নেই, বসবাসের জায়গা নেই। জিপসি চিলড্রেন আর বর্ন, এই যে জিপসি যারা চিলড্রেন আছে তারা জন্মগ্রহণ করে, অ্যান্ড বর্ড আপ, এবং বড় হয়, অন রোমিং বোটস, অর্থাৎ এই নৌকার ভিতরেই জন্মগ্রহণ করে, ওই নৌকার মধ্যেই তারা বড় হয়, সেই কথা। দেয়ারফোর দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুল, তাই তারা প্রচলিত যে স্কুল কলেজ যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান সেগুলোতে তারা যেতে পারে না। অ্যান্ড হেন্স, এবং সেহেতু মোবাইল বোট স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, এই মোবাইল বোট অর্থাৎ এই নদী সাগর বা যেখানে যেখানে এই যাযাবর এই বেদেদের জীবনযাপন এখন অব্যাহত আছে, সেই জায়গাগুলো, সেই নদীগুলোতে দেখা যায় যে আমাদের অনেক মোবাইল বোট স্কুল, অর্থাৎ তারা সেখানে এই বাচ্চাদের শিক্ষার কিছু কিছু প্রসেস, অর্থাৎ কিছু কিছু ওয়ে তারা হাতে নিয়েছে যে তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেই কথাটা লিখছে যে মোবাইল বোট স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, মোবাইল বোট স্কুলগুলো অর্থাৎ ভাসমান স্কুলগুলো, মানে ভাসমান মানে বোর্ডেতেই পড়ায়, অর্থাৎ ওই নৌকার মধ্যেই পড়ায়, হ্যাঁ, তো এই স্কুলগুলো কি আসতেছে। সাম ভলান্টারি অর্গানাইজেশন, কিছু কিছু মানে স্বেচ্ছাসেবক সংস্থা আছে, আর রানিং স্পেশাল স্কুল, তারা এই বিশেষ স্কুলগুলোর ব্যবস্থা করছে, হ্যাঁ, মানে চালু করেছে অন বোর্ড, এই বোর্ডের মধ্য থেকে, মানে নৌকার উপর দিয়ে, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, কিছু কিছু এরিয়ায় এই যাযাবর সন্তানদের, যাযাবর যে লোকগুলো আছে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা মানে এই লেখাপড়া রান করার জন্য এই তাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের মূলত আজকের এই কনটেক্সটটা, এই টেক্সটটা। তো আমরা কিন্তু এখান থেকে গতদিন আলোচনা করেছি। তো আমি সম্ভবত আজকের এই ক্লাসটা তোমাদের আলোচনা শেষ করে আমরা পরবর্তীতে সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে যে আমাদের ক্লাসগুলো মানে প্রয়োজন আছে সেদিকে চলে যাব, এবং যদি ওগুলো আমরা এই আগামী সপ্তাহে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি, যদি সবগুলো নিতে পারি, নিয়ে তারপরে সময় পাইলে এখানে 2-1টা ক্লাস আবার আমরা রিভিউ করার চেষ্টা করব। সো অবশ্যই এখান থেকে তোমাকে কিছু মানে কোশ্চিন সলভ করতে হবে। তো এখানে আমি যদি বলি, প্রথমেই একটা কোশ্চিন যদি আমি বলি, হোয়াই আর জিপসিস পিপল লজিং দেয়ার কাস্টমার, তাহলে জিপসিস পিপল অর্থাৎ এই যাযাবর মানুষেরা কেন তাদের কাস্টমার ক্রেতাদের হারাচ্ছে, এই কথা লজিং হারাচ্ছে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে জিপসিস পিপল আর লজিং দেয়ার কাস্টমার ইন আরবান পপুলেশন বা ফর আরবান পপুলেশন, অর্থাৎ শহরে জনগণের জন্যই তারা কি মানে তারা তাদের কাস্টমার গুলো হারাচ্ছে। আচ্ছা, হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, সায়েন্টিস্ট অর্থাৎ এখানে বিজ্ঞানীরা কি বিশ্বাস করে, বিজ্ঞানীরা কি বিশ্বাস করে, এনিবডি? হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, বিজ্ঞানীরা মানে এইখানে বিজ্ঞানীরা কি বিশ্বাস করে? আমরা যে প্যাসেজটা পড়লাম, বিজ্ঞানীরা বিশ্বাস করে যে বাংলাদেশ will be worst affected, এটা ভয়াবহ আকার ধারণ করবে, তাই না? এই কথাটা ইংলিশে লিখতে হবে যে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি
the most affected country in climate change. Worst. Most affected মানে কি সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের, এটা বিজ্ঞানীরা বিশ্বাস করে। আচ্ছা, what facilities are given to the gypsies by the government? বলা হচ্ছে যে এই যে যাযাবর যারা আছে তাদেরকে এই সরকার কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এই কোশ্চেনটা আমরা যদি অ্যান্সার করি, আমরা টেক্সটে দেখছি যে যাযাবরদের তারা কি দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, তারপরে কি করে দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে বাড়ি করার জন্য, তারপরে তাদের বোর্ড স্কুলে পড়াচ্ছে, আরো তাদের নতুন কিছু করা যায় কিনা সেই নিয়ে চিন্তা করছে। তাহলে আমরা যদি দুই একটা কথা লিখি, দ্য ফ্যাসিলিটিস আর গিভেন, আমি যদি একদম লাস্ট থেকে প্রথম থেকে খেয়াল করি, দ্য ফ্যাসিলিটিস আর গিভেন টু দি জিপসিস বাই দি গভর্নমেন্ট আর ভোটিং রাইট, তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছে, তারপরে পার্মানেন্ট হাউজিং দিচ্ছে, অ্যান্ড ব্যাংক লোন ফ্যাসিলিটিস, এবং আরো দু একটা দিতে পারি, টু টেক এডুকেশন, মানে তাদের শিক্ষার ব্যাপারেও তারা কি গভর্নমেন্ট সহায়তা করতেছে। আচ্ছা, এই যে নাম্বার আরেকটা কোশ্চেন যদি আমি করি, হোয়াট আর দ্য রিভার জিপসিস ইউজ টু, মানে এখানে হোয়াট আর দ্য রিভার জিপসিস ইউজ টু, রিভার জিপস মানে তারা আসলে কিসে অভ্যস্ত, মানে এই যাযাবর মানুষগুলো তারা কিসে অভ্যস্ত, বাংলা যদি বলি তারা কি বিষয়ে অভ্যস্ত, তাহলে তারা অভ্যস্ত, দ্য রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, তারা পানিতে থাকতে অভ্যস্ত, মানে পানিতেই জন্ম, পানিতেই বড় হয়, অর্থাৎ নদীর উপরই বড় হয়, এই নৌকার মধ্যে, নৌকার মধ্যেই তারা জীবনযাপন করে, হ্যাঁ, মাছ মারে, পাখি মারে, হ্যাঁ, এভাবে তারা জীবনযাপন করে। আচ্ছা, নাম্বার 5, হু রানস দিস মোবাইল বোট স্কুল, এই মোবাইল বোট স্কুলগুলো কারা পরিচালনা করে? কোশ্চিন, হু রান দ্য মোবাইল বোট স্কুল, তাহলে মোবাইল বোট স্কুলগুলো কারা পরিচালনা করে? যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, হ্যাঁ, ভলান্টারি অর্গানাইজেশন, তারা কি করে, এই মোবাইল বোট স্কুলগুলো পরিচালনা করে। তাহলে আমরা কি লিখতে পারি আমরা, যে ভলান্টারি অর্গানাইজেশন রান দেওয়া লাগবে না, রানস দিতে হবে না, রান দিতে হবে, তাই কারণ অনেকগুলো অর্গানাইজেশন থাকতে পারে, এই জন্য ভলান্টারি অর্গানাইজেশন রানস দিস মোবাইল বোট স্কুল ফর জিপসি চিলড্রেন। তাহলে এই যে যাযাবর যারা আছে তাদের জিপসি চিলড্রেনদের, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই মোবাইল বোট স্কুলগুলো কারা চালায়? যারা ভলান্টারি অর্গানাইজেশন, তারা এটা রান করে যাচ্ছে, শুধুমাত্র কাদের জন্য? যাযাবর ছেলে মেয়েদের জন্য। তো আমরা এখান থেকে আমরা এই টেক্সটটা পড়লাম। তো আমরা আগামী দিন অবশ্যই আমরা সেকেন্ড পার্ট থেকে আলোচনা করব, এবং এ পর্যন্ত তোমাদের যে পড়ানোগুলো হয়েছে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট ব্যাপারে আমি আবারও বলছি যে কেউ যেন অ্যাসাইনমেন্টে ভুল করো না, কারণ প্রথমে যে কভার পেজটা সেটা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। মানে কভার পেজে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, প্রয়োজনে ইউ ক্যান কালেক্ট দি কভার পেজ ফ্রম আওয়ার স্কুল, and this you have to complete your writing in cover page properly. তুমি অবশ্যই সেখানে যে শিরোনামের ওখানে নিচে মাঝখানে এটা আছে, সেখানে ইউনিটের নাম ইউনিট লিখবে, লিসন লিখবে, এবং ওই টপিকসটা লিখবে, এবং দুই পাশে ইনভার্টেড কমা দেবে। এভাবে তিনটা আছে, তিনটাতে লিখবে। শিক্ষকের নাম লিখবে, শুধু শিক্ষকের সিগনেচার এবং নিচে যে মূল্যায়ন রেজাল্টের অপশনটা আছে সেটা খালি রাখবে। তো এছাড়া শিক্ষকের নাম তো স্যার লিখতেছেন নিষেধ করে। হ্যাঁ, সেটা তো আমি দেখবো, সে আমার নামটা লিখে দিবে, এবং সেটা ওখানে তো লেখা যায় প্রতিষ্ঠান পূরণ করবে। আচ্ছা, যাই হোক, দিলে সুবিধা হয় নাকি, তুমি লিখে দিলে তাহলে ভালো হয়, আর না দিলেও অসুবিধা নেই। তুমি উপরের অংশগুলো অনেকে ভালোভাবে পূরণ করেনি। দেখা গেছে যে অনেকে হাতে লিখছে কভার পেজ, শুধু নাম রোল লিখছে, ক্লাস লিখছে, আর অ্যাসাইনমেন্টের নামও লেখেনি ঠিক মতো। তো এই কভার পেজ গুলো মানে খুবই অগ্রগতি প্রয়োজনে মার্কস করে দিচ্ছে,
যে তাদেরকে আবার পুনরায় অ্যাসাইনমেন্ট লিখতে হবে, ঠিক আছে? স্যার, হ্যাঁ আমাদের যে এই তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিছে, এই অ্যাসাইনমেন্টটা আমাদের তো নির্ধারিত সময় দিতে হবে না, এর আগেও দেওয়া যাবে? হ্যাঁ, তুমি কমপ্লিট হলে এখনই দিয়ে যেতে পারো, আগামীকালই দিয়ে যেতে পারো, অসুবিধা নেই তো। আমরা তো অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়েছি, তো অ্যাসাইনমেন্ট তুমি জমা দিবে, অসুবিধা কি? অসুবিধা নেই তো। কালকেও মানে আমি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি কালকেও দিতে পারবো তাহলে? আমি তো এই ক্লাসটা আমি তো অ্যাসাইনমেন্ট ক্লাসটা নিয়েছি, তাই না? তো সো তুমি এখন অ্যাসাইনমেন্ট জমা দিবে অফিসিয়ালি এখানে, সুবিধা মতো সময় এসে জমা দিবে ওই নির্ধারিত সময়ের মধ্যে। এবং আমরা এগুলো কালেক্ট করে এইবারের মূল্যায়নটা আরো যথাযথ এবং সঠিকভাবে স্ট্রিক্টলি ভাবে আমরা করব, যাতে তোমরা গতবার যে ভুলগুলো করেছো সেগুলো যেন এই অ্যাসাইনমেন্টে সেই ভুলগুলো না থাকে। আমার কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। তো তোমরা অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে লেখো, এবং আমি আশা করব যে আগামী আগামী ক্লাস আই উইল স্টার্ট ফ্রম ইংলিশ সেকেন্ড পেপার, and some of classes is needed there. Instruction has come from the NCT স্যার, instruction গুলো আছে। হ্যাঁ বলো। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো। আমাদের যে আমরা এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা জমা দিব, এটা জমা দেওয়ার আগে কি আমাদের এই মাসের বেতনটা কি পেড করতে হবে? গুড কোশ্চেন। হ্যাঁ, এটা স্কুল থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 24 তারিখ মনে হয় মেবি তোমাদের এর মধ্যেই সবকিছু করতে হবে। তো 24 তারিখের মধ্যেই তোমাকে বেতন পরিশোধ করতে হবে। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ না? নো স্যার, আজকে 21 তারিখ। সরি, আমি ভুলে গেছি, 21 তারিখ। তাহলে 24 তারিখের মধ্যেই তোমাকে বেতন পে করতে হবে। তো এই পে করে তোমাকে এই অ্যাসাইনমেন্টের যাবতীয় তারা জমা নেবে, এবং তোমাকে যে নির্দেশনা আরো তো সাবজেক্ট আছে সেগুলো তোমাদের মানে সে প্রয়োজনীয় ইয়েগুলো দিয়ে দিবে তারা। তো অতএব যদি এই মানে বেতন পে না করো, তাহলে সেক্ষেত্রে অফিস কি ব্যবস্থা নেবে আই ডোন্ট নো। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? বাট তোমাদের যে প্রপার নির্দেশনা দেওয়া হয়েছে যে বেতনটা তোমরা 24 তারিখের মধ্যে পে করে এই অ্যাসাইনমেন্ট গুলো নেবে এবং জমা দেবে। ওকে স্যার, তো থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর এই যে শীত যে পড়েছে, ব্যাপারটা খেয়াল করো, শীত মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো এই সময় একটু বাইরে যাওয়া আসার ক্ষেত্রে সতর্ক থাকবা, আর অবশ্যই বাইরে গেলে মাস্ক পরবা। আর মাস্ক শুধু পরলে হবে না, দেখা গেছে এমন অনেকেই আছে 1 মাস 2 মাস হলে পড়তেছে, ধয়ও না ঠিক মতো। তো এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? তো মাস্কটাও যেন পরিষ্কার থাকে, এবং তুমি যখন বাহিরে যাচ্ছ এবং বাইরে থেকে আসতেছো, আসার পরে যাতে তোমার হাত মুখটা ভালো করে ধৌত করো, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। সো থ্যাংক ইউ সবাইকে, সি ইউ লেটার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।